ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ঢাকা ইউনিভার্সিটির মোটো কি ছিল, ট্রুথ শ্যাল প্রিভেইল, তাই না? তো ট্রুথ শ্যাল প্রিভেইল এটা ছিল, এখন বর্তমানেরটা কি, শিক্ষাই আলো। আর ভবিষ্যতেরটা কি হবে, আগে চান্স পেয়ে দেখাও। এত কিছু দিয়ে ফিউচার বোঝায়, আর সেইখানে আমাদের দেশের বইগুলোতে বা বিভিন্ন টিচাররা হচ্ছে আমাদেরকে পড়ায় যে ফিউচার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস, ওরা তো বেস ফর্মও বলে না, V1 বলে দেয়, তাই না? V1 প্লাস এক্সটেনশন এগুলো বলে। এটা কি আসলে ঠিক? মোডালস আমি সংক্ষেপে লিখলাম, আর ফুললি লিখলে লিখতাম আমরা মোডাল অক্সিলারি ভার্বস, তাই না? আমরা সংক্ষেপে মোডালস লিখলাম। তো এই মোডালসের বাংলা কি বলো তো কেউ? বাংলা ব্যাকরণে মোডালসকে কি বলা হতো, মনে আছে কারো? মনে নাই? মোডালসের বাংলা ব্যাকরণে এটাকে কি বলে? কারা কারা ভুলে গেছে একটু হাত তুলো তো। সবগুলা চাপাবাজ। মোডালসের তো বাংলা নাই। হ্যাঁ, মোডালস এমন একটা কনসেপ্ট যেটা বাংলা ভাষায় এক্সিস্টই করে না। বাংলা ব্যাকরণে মোডালসের কোনো বাংলা নাই। তোমরা আবার কি বলছো? আচ্ছা যাক, মোডালসের কোনো বাংলা নাই। এই কারণে কি হয়, মোডালসকে বাংলা ভাষার সাথে যদি তুমি ম্যাচ করে পড়তে চাও সব সময় মিলবে না, একটু অগুছালোই হবে বিষয়টা, বুঝা গেছে? তাহলে আমরা মোডালস যখন বুঝবো, একদম বাংলা ভাষার যে লজিকগুলো আছে ওগুলো এখানে নিয়ে আসবো না, বুঝা গেছে? কারণ মোডালস একটা ভিন্ন টপিক, যে টপিকটা বাংলা ভাষায় এক্সিস্ট করে না। আচ্ছা, এইবার দেখো মোডালস, একটা কমন মোডালস আমরা যদি লিখি, ধরো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এটার ইংলিশ কি? আই ক্যান ডু ইট। আচ্ছা, আমি এটা করতে পারতাম, এটার ইংলিশ কি? আচ্ছা, আমি এটা করতে পারবো, এটার ইংলিশ কি? আই উইল ক্যান ডু ইট, এরকম হবে? তা তো আর হবে না, তাই না? আচ্ছা, বাংলা ভাষায় না পারি আর পারবোকে আমরা সেপারেট করে ফেলছি, কিন্তু ইংলিশের দুইটা সেম। মানে তুমি যখন কাউকে বলো আমি এটা করতে পারি, তুমি কি ওই মোমেন্টেই করে দিচ্ছ? না, পরে করে দিবা। তার মানে কি, পরেও তুমি পারো। তো ওদের আই ক্যান ডু ইট মানেই হচ্ছে আমি এটা করতে পারি, আমি এটা করতে পারবো, দুইটাই বোঝায়। তাহলে ক্যান দিয়ে কয়টা সময় কভার করা যায় বলো তো? দুইটা সময়, বর্তমানও কভার করা যায়, আবার কি করা যায়, ফিউচারও কভার করা যায়। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এইবার দেখো যে ভার্বের তো অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে সবচেয়ে কমন যে ফর্মগুলো আমরা পড়ি, বইতে দেখি, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা কি যেন ছিল, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, ক্যানকে আমরা কোথায় ফেলবো বলো? আচ্ছা, ফেললাম। ক্যানের পাস্ট কি? আচ্ছা, কুডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নাই নাকি কুড, নাকি কুড হ্যাভ? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ডু ডাজ ডিড লিখতাম তাহলে আমরা কি করতাম, প্রেজেন্ট ফর্মে ডু বা ডাজ দিতাম, আর এখানে কি দিতাম, ডিড। এটা কি ডান? এবার দেখো আমরা যখন লিখি যে আই হ্যাভ ড্যাশ, এখানে কি লিখি, ডান। এই জায়গাটাতে আমরা যা লিখি বা যা লিখবো সেটাকেই আমরা কোন ফর্ম বলতে পারি, পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ গন হতে পারে, আই হ্যাভ কুকড হতে পারে, আরো বহুত কিছুই হতে পারে। কিন্তু জীবনে এখানে তুমি ইউজ করতে পারবা আই হ্যাভ কুড, আই হ্যাভ কুডেন, এগুলো কোনো কিছু লেখা যায়? লেখা যায় না। তার মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম নাই? আসলেই নাই। তারপরে ধরো মেয়ের পাস্ট ফর্ম কি? আচ্ছা, আর পাস্ট পার্টিসিপল ফর্ম? আচ্ছা, ঠিক আছে। মাস্টের পাস্ট ফর্ম কি? হ্যাঁ, নাই। কে যেন বললো হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু হয়, এটা তো ন্যারেশনের নিয়ম, ওটা তো আর এখানে অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে কি হইলো বলো? আচ্ছা, আই মাস্ট ডু ইট মানে কি? করতেই হবে বা করবই। তাহলে এটাতে কোন সময় বোঝাচ্ছে? ফিউচার বোঝাচ্ছে। তাহলে কেন আমি তাকে প্রেজেন্টে লিখলাম? অদ্ভুত না? আই মে ডু ইট, সম্ভবত করতে পারি, তাহলে এটা দিয়েও তো ফিউচার বোঝাচ্ছে, কেন প্রেজেন্টে লিখলাম? আর এইটা দিয়ে প্রেজেন্টও বোঝায়, ফিউচারও বোঝায়, তাই না? আর তোমরা যারা মুভি টুভি সিরিজ টিরিজ দেখো তারা অনেকেই দেখবা কুড দিয়ে প্রায় ফিউচারও বোঝায়, বোঝায় না? আমি যদি বলি ইট কুড রেইন টুডে মানে কি, আজকে সম্ভবত বৃষ্টি হতে পারে, এটা দিয়ে কোন কোন সময় বোঝাচ্ছে? ভবিষ্যৎ বোঝাচ্ছে না? তাহলে কেন আমি তাকে পাস্টে লিখবো? এটা কেমন কথা? আর পাস্টে যদি হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আর ফর্ম যদি থাকে তাহলে সবগুলো ফর্মই তো থাকা উচিত।
যেমন ধরো ডু এর হচ্ছে তোমার জিরান কি হবে, ডুইং। ইনফিনিটিভ কি হবে, টু ডু। এখন ক্যানের হচ্ছে জিরান কি হবে, ক্যানিং। আর ইনফিনিটিভ কি হবে, টু ক্যান। তাহলে কি হলো বিষয়টা? আসলে বিষয়টা হচ্ছে আমরা একটা বড় ভুলের মধ্যে আছি। ভুলটা কি? ইভেন দেখবা যে অনেক বড় বড় ইউটিউব স্কলারও আছে, তারাও এসে পড়ায় যে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ক্যানের কোনো পাস্ট ফর্ম কুড না। ক্যান একটা মডেল, কুড হচ্ছে ডিফারেন্ট আরেকটা মডেল। ওদের ভেতর অনেক মিল আছে, অনেক অমিলও আছে। বুঝা গেছে? ক্যানের কোনো ফর্ম কুড না। ক্যান একটা মডেল, কুড আর একটা মডেল। দুটোর মধ্যে অনেক মিল আছে। মে একটা মডেল, মাইট আর একটা মডেল। বুঝা গেছে বিষয়টা? তাহলে এদের কোনো ফর্ম এইটা না। এইটা একটা ওরও একটা পরিচয় আছে, ওরও একটা পরিচয় আছে, ওরও একটা পরিচয় আছে, ওরও একটা পরিচয় আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন ওদের ফর্ম হচ্ছে না? আমরা তো সংক্ষেপে লিখছি মডালস, আসলে এটা কি? হ্যাঁ, ফুল ফর্মে লিখলে আমরা লিখতাম যে মডাল অক্সিলিয়ারি ভার্বস। মানে কি? ওরা হয় হেল্পিং ভার্ব, ওরা সবসময় হেল্প করে। ওদের কোনো স্বাধীন সত্তা নাই। জীবনে শুনছো আই ক্যান ইট হয় কোনো দিন? সবসময় এখানে আমাদের কোনো না কোনো ভার্ব দেয়াই লাগবে, অর্থাৎ ও স্বাধীনভাবে ইউজ হতে পারে না। যে ভার্বটা কখনো স্বাধীনভাবে ইউজ হতে পারে না তার কখনো ভার্বের ফর্ম হয় না। তুমি দেখো অ্যাম, ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওরা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে, তাই না? যেহেতু মেইন ভার্ব হিসেবে কাজ করে তাই ওদের সবগুলো ফর্ম হয়, তাই না? যেমন হচ্ছে অ্যাম, ইজ, আর জিরান কি হবে, বিইং। সবগুলোই কিন্তু ফর্মাস। তো মোডাল অক্সিলিয়ারি ভার্বই হচ্ছে ইংলিশের একমাত্র অক্সিলিয়ারি ভার্ব যেটাকে আমরা বলতে পারি পিওর অক্সিলিয়ারি ভার্ব। তারা হেল্প করা ছাড়া আর কোনো কাজই করে না। আর অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ওরা হচ্ছে অলরাউন্ডার। ওরা হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করে, মেইন ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে বোঝা গেছে বিষয়টা? আজকে থেকে আমরা এই জিনিসটা সবসময় বলবো যে মোডালস হচ্ছে মূলত একটা পিওর অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব। ওর কোনো স্বাধীন সত্তা নাই, যে কারণে ওর কোনো ভার্বের ফর্মও হয় না। ক্যান একটা মডেল, কুড হচ্ছে ডিফারেন্ট আর একটা মডেল। বোঝা গেছে? আমরা এখন এই মডেলগুলোই আর একটু ডিটেইলসে এক্সাম্পল দিয়ে দিয়ে শিখব। ক্লাস কি বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে নাকি? তো এইভাবে শিখলেই না তুমি আসলে ল্যাঙ্গুয়েজটা আরও হচ্ছে লজিক্যালি ফিল করতে পারবা। তবে ল্যাঙ্গুয়েজ আসলে কখনোই 100% লজিক না। 100% লজিক হলে তখন ওইটা অনেকটা এই রোবটের মতো হয়ে যেত, চ্যাট জিপিটির মতো কথাবার্তা হয়ে যেত। কোনো রসকস নাই, কিছু নাই, জাস্ট গড় করে বলে যাচ্ছে। তো আমরা এখানে মানে আমরা এখানে ইলজিক্যাল অনেক কিছু দেখবো, আবার লজিক্যাল অনেক কিছুও দেখবো, দুইটা জিনিসই দেখবো। এখন আমরা একে একে একটু সেন্টেন্সগুলো লিখি, তোমরাও একটু লেখো। আই ক্যান ডু ইট। আমি ছোট সেন্টেন্স লিখি কারণ অনেকগুলো সেন্টেন্স লেখা লাগবে তো। তারপর লেখো আই কুড ডু ইট। তারপর একটু জায়গা খালি রাখবা, খালি রেখে তারপরে লেখো আই উইল ডু ইট, আই উড ডু ইট। তারপরে একটু জায়গা খালি রাখবা। আমি এই সাইডে লিখলাম, তোমরা নিচে নিচে লিখে যাও। আই শ্যাল ডু ইট। তারপরে হচ্ছে আই শুড ডু ইট। তারপর একটু জায়গা খালি রেখে আই মে ডু ইট, আই মাইট ডু ইট। তারপর একটু জায়গা খালি রাখো। এতটুকু লেখা শেষ? তার মানে আমরা একদম ক্লাসের শুরুতেই বলছিলাম যে আই ক্যান ডু ইট দিয়ে পারি পারবো দুইটাই বোঝায়। তাহলে পারি পারবো যদি দুইটাই বোঝায় তাহলে এটা দিয়ে কয়টা সময়কে কভার করে বলো? দুইটা। তাহলে এই সময়গুলো আমরা একটু লিখি, প্রেজেন্ট আর কি ফিউচার। আই কুড ডু ইট মানে হচ্ছে আমি এটা করতে পারতাম, কিন্তু এটা ফিউচার। পারতাম কিভাবে ফিউচার হয়? ধরো আমাদের অহিভূষণ আর তার পাশে যে বসে আছে, দুইজনের হচ্ছে দুইটা কনস্ট্রাকশন কোম্পানি আছে। তো আমাদের দেশে ধরো দ্বিতীয় পদ্মা সেতু বানানো হবে, তো এই দুইজনই হচ্ছে কাজ নিবে। তো প্রথম জন বা অহিভূষণ হচ্ছে তোমার ডক্টর ইউনূসের কাছে যেয়ে বলল, স্যার আমাকে কাজটা দেন, আমি করে দেই।
আর ও হচ্ছে যে বললো স্যার আমি কাজটা করতে পারতাম যদি কাজটা দিতেন। এখন দেখো দুইটা সেন্টেন্স যদি আমরা পাশাপাশি রাখি, ধরো অহিভূষণ বলছে স্যার আমি কাজটা করতে পারি, কাজটা দেন। স্যার আমি কাজটা করতে পারতাম যদি একটু দিতেন। কোনটা বেশি পোলাইট হয়েছে বলো তো? পরেরটা। বুঝা গেছে? তাহলে পারি বললে হচ্ছে একটু ডিরেক্ট ডিরেক্ট দেখায়, আর পারতাম বললে কি অনেক সফট হয়ে যায় না জিনিসটা? তো সেম জিনিসটা এইখানে এসে ক্যান কুডে এসে পারতাম বোঝায়, কিন্তু এটা পোলাইট হয়ে যায়। ধরো তুমি যদি কাউকে বলো, ধরো বাইরের দেশে গেছো, যে হচ্ছে কাউকে বললা ক্যান ইউ টেল মি, আবার ধরো কাউকে বললা কুড ইউ টেল মি, কোনটা বেশি পোলাইট হবে বলো তো ভাইরা? কুড ইউ টেল মিটা হচ্ছে পোলাইট হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার মানে কুড দিয়ে ফিউচার বোঝায়, কিন্তু ফিউচারটা কিরকম থাকে? খুবই পোলাইট থাকে। মনে থাকবে ভাই এটা? এইখানে একটু জায়গা খালি রেখো, এখানে একটু বাড়তি ইনফরমেশন লেখা লাগবে। তাহলে ক্যান হচ্ছে ডিরেক্ট পারি, আর কুড বললে পারতাম, এবং এটা অনেক পোলাইট হয়ে যায়। লিখছো? আচ্ছা, এখন ধরো আমি যদি কোনো সেন্টেন্স লিখতে চাই যে আমি এটা গতকাল করতে পারতাম, তাহলে সেটার ইংলিশ কি হবে বলো? আমি এটা গতকাল করতে পারতাম। অনেকেই এটা না এইভাবে বলে ফেলে যে আই কুড ডু ইট ইয়েস্টারডে। এই ধরনের সেন্টেন্স ভর্তি পরীক্ষাতে আসছে অলরেডি। তো এইটা লিখলে ভুল সেন্টেন্সটা। কেন এই সেন্টেন্সটা ভুল? এইটাকে তোমার লেখা লাগবে কি? কুড হ্যাভ ডান। বুঝা গেছে? এখানে জায়গা নাই, আমি একটু উপর নিচে নিচে করে লিখি। আই কুড হ্যাভ ডান, আই কুড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। এইটা হচ্ছে তোমার লেখা লাগবে। বোঝা গেছে? এই যে জিনিসটা যে আমরা লিখলাম, এই জিনিসটাকে ইংলিশ গ্রামারে বলা হয় মোডালস ইন পারফেক্টিভ, এবং এইটা দিয়েই মূলত মোডালসকে আমরা পাস্ট করি। আমরা একটু এই সাইডে লিখে নেই যে মোডালস ইন পারফেক্টিভ। মোডালস ইন পারফেক্টিভ দিয়ে কোন সময় বোঝায় বলো তো ভাইরা? পাস্ট। হ্যাঁ, কিছু লিখবো যে এইখানে, এখানে এখানে কোনখানে? এখানে মনে হয় না লিখবো, লিখতে পারি, হ্যাঁ লিখবো লিখবো লিখবো। বাসায় যাবো, সুন্দর করে গুছিয়ে নোট করো। মোডালস ইন পারফেক্টিভ দিয়ে পাস্ট বোঝায়। যেমন ধরো আমি যদি বলি আই মাস্ট ডু ইট, এটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে বলো তো ভাইরা? ভবিষ্যৎ, কোনো সন্দেহ নাই, ফিউচার, যে আমি এটা করবই বা করতেই হবে। আমি যদি বলতে চাই পাস্টে যে আমার এটা অবশ্যই করা উচিত ছিল বা করার দরকার ছিল, তখন আমরা কি লিখবো বলো তো? পাস্ট। এটার পাস্ট কি হবে? হ্যাঁ, আই মাস্ট হ্যাভ ডান ইট। এইটা হচ্ছে পাস্ট। তাহলে কখনো যদি এই সেন্টেন্সে ইয়েস্টারডে লেখা থাকে, তুমি কি মাস্ট ইউজ করতে পারবা? আই মাস্ট ডু ইট ইয়েস্টারডে, এটা হয় কখনো? তুমি কি বলবা? আই মাস্ট হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। বোঝা গেছে? তারপরে ধরো হচ্ছে এই দুইটা নিয়েও একটু বলি, একটু এলোমেলো ভাবেই পড়াচ্ছি, মডালস জিনিসটা একটু এলোমেলো। আই মে ডু ইট মানে কি বলো? আমি সম্ভবত এটা করতে পারি, তাহলে এটা কোন সময়ে আছে? ফিউচারে। আই মাইট ডু ইট মানে কি? এটাও ফিউচার বোঝাচ্ছে। এটার মানে হচ্ছে আমি এটা সম্ভবত করতে পারি। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কোথায়? গ্রামার আমাদেরকে সাজেস্ট করে যে মেটার হওয়ার সম্ভাবনা বেশি, আর মাইটের হওয়ার পসিবিলিটি কম, সম্ভাবনা কম। বোঝা গেছে? আই মে ডু ইট, আমি সম্ভবত এটা করতে পারি এবং সেই ব্যাপারে আমি যথেষ্ট পজিটিভ। আই মাইট ডু ইট, আমি সম্ভবত এটা করতে পারি কিন্তু কিছুটা সন্দিহান, নাও মনে হয় পারি। বোঝা গেছে? তাহলে কোনটাতে কনফিডেন্স বেশি বলো তো? মে ডু ইট। আর মাইট ডু ইট বললে কি হয়? হওয়ার পসিবিলিটি কমে যায়। তোমরা সাইডে একটু ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো যে মে থেকে মাইট দিয়ে অ্যারো দিয়ে লিখে তারপরে এভাবে লিখতে পারো যে পসিবিলিটি কমে যায়। মে মাইট পসিবিলিটি কমে যায়।
মনে থাকবে? কিন্তু দুইটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে? ফিউচার বোঝাচ্ছে। তো আমি যদি আই মে ডু ইট এটাকে পাস্ট করতে চাই, যে আমি সম্ভবত এটা করতে পারতাম, তাহলে ইংলিশটা কি হবে বলো তো? দুইটাকেই আমরা পাস্ট করতে পারবো। আই মে হ্যাভ ডান ইট এটাও বলতে পারি, আবার কি করতে পারি বলো তো ভাইরা? আই মাইট হ্যাভ ডান ইট এটাও লিখতে পারি, ইচ্ছা তোমার। দুইটাই পাস্ট, কিন্তু দুইটার ভিতরে ডিফারেন্স কি বলো তো? এটা সম্ভবত করতে পারতাম, কিন্তু এই পারার ব্যাপারে আমি যথেষ্ট কনফিডেন্টও ছিলাম। এটা সম্ভবত করতে পারতাম, কিন্তু হয়তো বা নাও হইতে পারত। ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, মডেলস ইন পারফেক্টিভ অলওয়েজ পাস্ট, জাস্ট একটা সেন্টেন্স পাস্ট না। সেটা কি? সেটা হচ্ছে আই উইল হ্যাভ ডান ইট, এইটা পাস্ট না। এইটা দিয়ে বোঝাবে ফিউচার। একমাত্র মডেলস ইন পারফেক্টিভ যেটা দিয়ে আমরা পাস্ট বুঝি না, আমরা এটা দিয়ে কি বুঝবো? ফিউচার বুঝবো। কিন্তু এই সেন্টেন্সটা ভুল। কেন এই সেন্টেন্সটা ভুল? এটা বোঝার আগে আমরা একটু ওই সাইডটা একটু কমপ্লিট করে আসি। ওই সাইডটা কমপ্লিট করার পরে আমরা এটার ব্যাখ্যায় আসবো যে কেন এই সেন্টেন্সটা ভুল। এইদিকে চলে আসি। আমরা এখানে একটা ফাঁকা জায়গা রাখছিলাম, তাই না? আমি যে বলছি কুড দিয়ে ফিউচার বোঝায়, এবং সেই ফিউচারটা কিরকম হবে? অনেক পোলাইট হবে, তাই না? কিন্তু কুড দিয়ে পাস্টও বোঝায়। কিরকম পাস্ট বোঝায়? এটাকে ইংলিশে বলে পাস্ট টাইম হ্যাবিট বা হ্যাবিচুয়াল পাস্ট। এটার মানে কি বলো তো? হ্যাঁ, অতীতের অভ্যাস টাইপের কোনো একটা কিছু। তো আমরা এইখানে একটু লিখে নেই যে পাস্ট টাইম হ্যাবিট। আমরা প্রায়ই বলি না, আমি ছোটবেলায় গান গাইতে পারতাম, আমি ছোটবেলায় নাচতে পারতাম। এটা কি জাস্ট একটা পার্টিকুলার মোমেন্টের কথা বলতেছে, নাকি ছোটবেলার অভ্যাসের কথা বলতেছে? অভ্যাস টাইপের কোনো একটা কিছু যেটা রেগুলার বেসিস তুমি হয়তো বা করতা। দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা দেখো। আমি গতকাল নাচতে পারতাম, কিন্তু পায়ে ব্যথা পেয়েছিলাম বলে নাচতে পারিনি। আমি ছোটবেলায় নাচতে পারতাম, আমি গতকাল নাচতে পারতাম আর ছোটবেলায় নাচতে পারতাম, দুইটা কি সেম? প্যাচটা কে লাগালো? বাংলা ভাষায়। ইংলিশে কিন্তু কোনো প্যাচ নাই। তুমি গতকাল নাচতে পারতা, সেটার ইংলিশ কি হবে? আই কুড হ্যাভ ডান্সড। আর আমি ছোটবেলায় নাচতে পারতাম, ইংলিশ কি হবে? ইন মাই চাইল্ডহুড আই কুড ডান্স। ডিফারেন্সটা বুঝছো? দেখো বাংলায় কীরকম প্যাচটা লাগছে। আবার আমরা প্রায়ই বলি আমরা আগামীকাল ঘুরতে যেতে পারতাম, কিন্তু হাতে সময় নাই। আর আমরা গতকাল ঘুরতে যেতে পারতাম, কিন্তু হাতে সময় ছিল না। একটা দিয়ে কি বোঝাচ্ছে? ভবিষ্যৎ। আর একটা দিয়ে কি বোঝায়? অতীত। কিন্তু বাংলায় তো আমরা দুইটা ভার্ব সেমই বললাম, তাই না? ওইটাও বললাম পারতাম, আর এইটাও বললাম কি? পারতাম। কিন্তু ইংলিশে আলাদা। ইংলিশে যদি বলতে চাও আগামীকাল ঘুরতে যেতে পারতাম, ওইটার ইংলিশে আমরা কি ইউজ করবো বলো তো? কুড ইউজ করব। আর আমি গতকাল ঘুরতে যেতে পারতাম, সেটার ইংলিশে কি বলবো? কুড হ্যাভ বলবো। কুড আর কুড হ্যাভের ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, একটু এলোমেলো, মোডালসটা এরকমই যে কুড দিয়ে ফিউচার বোঝায়, পাস্টও বোঝাবে, কিন্তু সেটা হবে পাস্ট টাইম হ্যাবিট। আর পার্টিকুলার কোনো একটা মুভমেন্টে যদি পার্টটা বোঝাতে চাও, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? কুড হ্যাভ ইউজ করতে হবে। বুঝছো সবাই? আচ্ছা, এইখানে একটু লিখে নিতে পারো যে ইন মাই চাইল্ডহুড আই কুড ডান্স। আর যদি পার্টিকুলার কোনো মোমেন্ট হয়, ইয়েস্টারডে, তখন বলবো আই কুড হ্যাভ ডান্সড। লিখছো সবাই? এই বিষয়গুলো ইংলিশ একদম আলাদা আলাদা ভার্ব ইউজ করে। বাংলায় আমরা সেম ভার্ব ইউজ করি বলে আমরা ইংলিশের সাথে এটা মিলাতে পারি না বা প্যাচ লাগে। মানে বাংলায় এখানে কিছুটা ডিফিকাল্ট বলতে পারো। মানে তুমি যদি কখনো দেশের বাইরে যাও, ধরো তুমি বাংলাদেশের কোথাও চান্স পেলা না, বুয়েট মেডিকেল কোথাও চান্স পেলা না, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তুমি কোথায় যাবা? ধরো অক্সফোর্ডে যাচ্ছ পড়াশোনা করতে বা হার্ভার্ডে যাচ্ছ। তো ওইখানে যে তুমি কি করবা? ফার্স্টে একটা বিদেশি বা বিদেশিনীকে বিয়ে করবা। বিয়ে করার পরে কি করবা? ইউটিউব চ্যানেল খুলবা। ইউটিউব চ্যানেল খুলে হচ্ছে ভিডিও বানাবা। আমরা সকালে কি খাই, দুপুরে কি খাই, আমাদের ব্যাগের মধ্যে কি আছে, লাখ লাখ মানুষ দেখবে তোমাদের ব্যাগের মধ্যে কি আছে। তখন ধরো একটা ভিডিও বানাচ্ছ যে আমার বিদেশিনীকে বাংলা শিখাচ্ছি, তাকে ধরো শিখাচ্ছ যে পারতাম হচ্ছে ফিউচার, একটু পরে আবার তাকে বলতেছো পারতাম হচ্ছে পাস্ট। সে কনফিউজড হয়ে যাবে না? আমরা বাঙালি দেখে এই জিনিসটা আমরা এমনিতেই বুঝি, কিন্তু একজন বিদেশি, তার পক্ষে এই জিনিসগুলো বোঝা তো অনেক কঠিন, তাই না?
কারণ তার ভাষায় তো জিনিসগুলো আলাদা আলাদা, কিন্তু আমাদের ভাষায় এক হয়ে গেছে, আমরা বুঝি। মানে মানুষের ভাষা বোঝার এবিলিটি না অনেক বেশি, কেন অনেক বেশি। আমরা না আসলে ওই কনটেক্সটের উপরে বেস করে, ওই যে ওকে আমি যখন বলছিলাম যে যদি একটু সরে বসতে ভালো হতো, বলছি পাস, কিন্তু ও কিন্তু বুঝে নিছে যে না ভাইয়া আসলে পাস না ফিউচারই বোঝাচ্ছে। এই জন্য কি খুব রকেট সায়েন্স বোঝা লাগছে? আমাদের বোঝা লাগে না, কারণ এটা আমাদের মাতৃভাষা। তো এটা তো একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমার এই জিনিসগুলো বলা লাগতেছে। কিন্তু যাদের ভাষা তাদের না এত কিছু আসলে চিন্তা করা লাগে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা এই জিনিসটা কখন এই জিনিসটাতে ফ্লুয়েন্ট হব? জিনিসটা আস্তে আস্তে হবা, মাত্র তো শেখা শুরু হচ্ছে, আস্তে আস্তে তুমি ফ্লুয়েন্ট হয়ে যাবে। এই জিনিসগুলো তখন আর এত রুল দিয়ে বা এত কনসেপ্ট দিয়ে তোমার মনে রাখার দরকার হবে না। এমনি তো আমি রুল টুল একটু অ্যাভয়েড করেই যাচ্ছি, তোমাদেরকে ডিরেক্ট কনসেপ্টগুলোই বোঝাচ্ছি। এখন আমরা একটু এইদিকে চলে আসি। এই পার্টটা বুঝছো সবাই? আবার একটু রিপিট করে দিই। ক্যান দিয়ে পারি পারবো দুইটাই বোঝায়, যে কারণে আমরা প্রেজেন্ট আর ফিউচার দুইটাই বললাম। কুড দিয়ে ফিউচার বোঝায়, মানে পারতাম, অনেক পোলাইট হয়ে যায় ক্যান থেকে কুডে। আবার পাস্টও বোঝায়, কিন্তু পাস্ট টাইম হ্যাবিট। আর পার্টিকুলার কোনো মোমেন্টে তুমি করতে পারতা কিন্তু করো নাই, সেক্ষেত্রে তোমাকে কি ইউজ করতে হবে? কুড হ্যাভ। বোঝা গেছে? ধরো আমরা যদি বলি যে আমরা ম্যাচটাতে জিততে পারতাম, তাহলে এটার ইংলিশ কি হবে? হ্যাঁ, উই কুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এরকম হবে তখন। বোঝা গেছে? এবার এইখানে চলে আসি। আই উইল ডু ইট মানে কি বলো? করব। তাহলে এটা নিঃসন্দেহে ফিউচার বোঝায়, কোনো সন্দেহ নাই। আই উড ডু ইট হচ্ছে আমি এটা করতাম কিন্তু ফিউচার। তাহলে করতাম কিভাবে ফিউচার হয়? ওই যে আমরা প্রায়ই বলি না, আমি আগামীকাল কাজটা করতাম, হাতে সময় নাই। আমি গতকাল কাজটা করতাম, কিন্তু হাতে সময় ছিল না। দুটেই তো আমরা করতাম করতাম বললাম, তাই না? এক করতাম দিয়ে কি বোঝাচ্ছে? ফিউচার। আর এক করতাম দিয়ে কি বোঝাচ্ছে? পাস্ট। তাহলে প্যাচটা কোথায় লাগলো? বাংলা ভাষায়। বাংলা ভাষায় আমরা সেম ফার ফিউচারও ইউজ করি, পাস্টও ইউজ করি। কিন্তু ইংলিশে ফিউচারের করতাম বলতে ওরা কি ইউজ করবে? উড। আর পাস্টের করতাম বলতে ওরা কি ইউজ করবে বলো তো ভাইয়ারা? সেই আগেরটার মতোই। হ্যাঁ। তাহলে আমরা যদি কখনো এরকম যদি কোয়েশ্চেন পাই যে আই ড্যাশ ইট ইয়েস্টারডে, তোমার অপশনে যদি দুইটা থাকে, আই উড ডু ইট ইয়েস্টারডে আর আই উড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে, কোনটা অ্যান্সার লিখবা? হ্যাঁ, যে আই উড হ্যাভ ডান ইট ইয়েস্টারডে। এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তুমি যখন এই কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করাবো, তুমি নিজেই মনে হবে যে ধুর, কেন এই জিনিসগুলো স্টুডেন্টদেরকে বললেই তো পারতো। কিন্তু স্টুডেন্টদেরকে বলা হয় না বলে তারা এক্সামে এই জিনিসগুলো পারে না। আবার উড দিয়ে পাস্টও বোঝায়। কিরকম পাস্ট বোঝায়? এই যে এটার মতোই, পাস্ট টাইম হ্যাবিট। পাস্ট টাইম হ্যাবিট অর্থে ইউজ করি আমরা। দেখো দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমি গতকাল ঘুরতে যেতাম কিন্তু হাতে সময় ছিল না। আমি ছোটবেলায় ঘুরতে যেতাম, দুইটা কি সেম? একটা হচ্ছে পার্টিকুলার একটা মোমেন্টের কথা বলতেছো যে তুমি করতা কিন্তু করো নাই, আর একটা বলতেছো হচ্ছে যে ছোটবেলায় তুমি করতা। দুইটা কি সেম? দুইটা সেম না। ছোটবেলায় করতাটাকে কিভাবে ইউজ করবা? উড। আর পার্টিকুলার একটা মোমেন্ট যদি হয় তখন কি করবা? উড হ্যাভ। আচ্ছা, এই জিনিসটা তুমি ক্লিপস্টোফেলে পাবা। মডেলসের চ্যাপ্টারে তুমি যদি যাও ওইখানে দেখতে পাবা, ওরা উডের ব্যাখ্যায় বলছে। পেজ নাম্বার মেবি 126 বা 27 হবে। তো ওইখানে যাও যদি তুমি দেখবা যে ওরা ওইখানে উডের ব্যাখ্যা দিচ্ছে যে উড দিয়ে আসলে পাস্ট টাইম হ্যাবিট বোঝায়। কিন্তু আমরা চাইলে উডের পরিবর্তে কি ইউজ করতে পারি বলো তো? অতীতের অভ্যাস বোঝাতে আমরা আর কি ইউজ করি? একটু চিন্তা করো। ধরো আমরা যদি লিখি, হ্যাঁ, ইন মাই চাইল্ডহুড আই উড প্লে ফুটবল। কিন্তু আমরা কি আমাদের দেশে উড ইউজ করি আসলে? আমরা কি ইউজ করি? আমরা ইউজ করতেই বেশি ইউজ টু। আচ্ছা, তো ক্লিপস্টোফেল এইভাবে ব্যাখ্যা দিস যে উড হচ্ছে অতীতের অভ্যাস বোঝায়, তবে আমরা চাইলে উডের পরিবর্তে ইউজ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমাকে উল্টা কথা বলতে হচ্ছে, যে অতীতের অভ্যাস বোঝাতে ইউজ করা হয়, আমরা চাইলে টুর পরিবর্তে কি ইউজ করতে পারি? উড ইউজ করতে পারি। যারা মুভি টুভি সিরিজ দেখো তারা এই জিনিসটা ধরতে পারবা। বলো তো ভাইয়ারা, অতীতের অভ্যাস বোঝাতে আসলে কোনটা বেশি ইউজ করা হয়? উড বেশি ইউজ করা হয়। আনফর্চুনেটলি আমাদের দেশে কমন হচ্ছে ইউজ টু। ইভেন তুমি যদি পরীক্ষায় উড দাও, এমনও সম্ভাবনা আছে টিচার না বুঝে কেটেও দিতে পারে।
কিন্তু উডটাই ইংলিশে সবচেয়ে বেশি ইউজ করা হয়, বোঝা গেছে? আপাতত এইচএসসি তোমরা ইউজ টু দিয়েই পার করো, কিন্তু পরবর্তীতে তোমরা উড ইউজ করো, কারণ ওটা বেশি কমন, ওইটাই ভালো হয়। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এই পার্টটুকুর সাথে এই পার্টটুকুর অনেক মিল আছে না? আবারও বলি এই জিনিসটা, উইল দিয়ে ফিউচার বোঝায়, উড দিয়ে ফিউচার বোঝায়, পাস্টও বোঝায়, কিন্তু পাস্ট টাইম হ্যাবিট। সময় হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা দাও 2-1 মিনিটের মধ্যে শেষ করি। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে যে উইল দিয়ে ফিউচার বোঝায়, উড দিয়ে ফিউচার বোঝায়, কিন্তু উইলটাকে পোলাইট করে দেয়, তাই না? আর যদি তুমি অতীত হিসেবে ইউজ করতে চাও তাহলে এটা পাস্ট টাইম হ্যাবিট হয়ে যাবে। আর পার্টিকুলার কোনো মোমেন্টের কথা যদি তুমি বলো তাহলে এটা কি হবে? উড হ্যাভ দিয়ে, মানে হচ্ছে মোডালস ইন পারফেক্টিভের মাধ্যমে পাস্ট করা লাগবে। এই পার্টটা বুঝছো সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলো। একটু অগুছালো বুঝতে সমস্যা হলে আমাকে বলবা যে ভাই এই জিনিসটা আবার একটু বলে দেন। কোনটা? থার্ড কন্ডিশনালে? থার্ড কন্ডিশনালটা কোন সময় বোঝায় বলো তো ভাইয়া? পাস্ট। এবং ইভেন এটাও তো পাস্টই বোঝাচ্ছে, বুঝা গেছে? আর সেকেন্ড কন্ডিশনাল দিয়ে ফিউচার বোঝায়, দেখো উড দিয়ে কিন্তু ফিউচারই বোঝায়, বুঝা গেছে? মানে কন্ডিশনালের সাথে হুবহু মিলে যায় এই পার্টটা। এবার একটু কষ্ট করে এদিকে চলে আসি। দেখো আই শ্যাল ডু ইট মানে কি? আমি এটা করব, তাহলে কোনো সন্দেহ নাই এটা দিয়ে কোন সময় বোঝায়? ভবিষ্যৎ বোঝায়। আচ্ছা, আই শ্যাল ডু ইট যদি হয় আমি এটা করব, তাহলে আই উইল ডু ইট মানে কি? তাহলে পার্থক্য কোথায়? একটু চিন্তা করো তোমরা, যে আই উইল ডু ইট হচ্ছে আমি এটা করব, তাহলে আই শ্যাল ডু ইটও হচ্ছে আমি এটা করব, তাহলে ডিফারেন্সটা কোথায়? তো প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দেই। ভুল ধারণাটা কি? যে শ্যাল, আমরা আমাদের দেশে কিভাবে পড়াইছে যে আই আর উইয়ের পরে শ্যাল হয়, তাই না? আর বাকি সব কিছুর পরে কি হয়? উইল হয়। এটা একদমই ভুল ধারণা, এটা একদমই মিথ্যা কথা। শ্যাল যে কারো সাথেই হতে পারে। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ঢাকা ইউনিভার্সিটির মোটো কি ছিল? ট্রুথ শ্যাল প্রিভেইল, তাই না? তো ট্রুথ শ্যাল প্রিভেইল এটা ছিল। এখন বর্তমানেরটা কি? শিক্ষাই আলো। আর ভবিষ্যতেরটা কি হবে? আগে চান্স পেয়ে দেখাও। এখন এই যে আমরা যে বললাম ট্রুথ শ্যাল প্রিভেইল, এই ট্রুথ শ্যাল প্রিভেইল, ট্রুথের পরে শ্যাল কেন? উইল হওয়ার কথা না? শ্যাল আসলে যে কারো পরেই ইউজ করা যায়, ইভেন এমনও সেন্টেন্স আছে যেখানে ইউ শ্যাল লেখা। আচ্ছা, এবার এইখানে আসি যে শ্যালের তাহলে মিনিংটা কি হবে? ধরো আই উইল ডু ইট মানে হচ্ছে আমি এটা করব। আমি যদি এখন বলতে চাই আমি এটা করবই, তাহলে কি আমি বলবো ইংলিশ আই উইলি ডু ইট? এরকম কি বলবো? না, বলবো না। তখন হচ্ছে এটা বলা হয় আই উইল ডু ইট মানে আমি এটা করব, আর আই শ্যাল ডু ইট মানে কি? আমি এটা করবই। ওই যে বললো না ট্রুথ শ্যাল প্রিভেইল, মানে সত্য রাজত্ব করবেই, খুব জোর দিচ্ছে। বুঝে গেছে বিষয়টা? কিন্তু কোনো এক অজানা কারণে বর্তমানে শ্যাল খুব একটা ইউজ করা হয় না। তাহলে শ্যাল যদি ইউজ করা না হয়, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি এটা করবই, সেটা কিভাবে বলবো? আমরা শ্যালের পরিবর্তে বর্তমানে অন্য আরেকটা মডেল ইউজ করি। কি বলতো? মাস্ট ইউজ করি। অনেকেই মনে করে শ্যালের পরিবর্তে উইল ইউজ করে, না। শ্যাল আর উইল তো ডিফারেন্ট জিনিস। শ্যালের পরিবর্তে আসলে আমরা এখন কি ইউজ করি? মাস্ট ইউজ করি। আই শ্যাল ডু ইট মানে হচ্ছে আমি এটা করবই, আই মাস্ট ডু ইট মানেও হচ্ছে কি? আমি এটা করবই। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আই শুড ডু ইট মানে কি বলবো? করা উচিত টাইপের কোনো একটা কিছু বোঝায়। তাহলে এটা দিয়ে কোন সময় বোঝায় বলো তো ভাইয়ারা? এটা দিয়েও ফিউচার বোঝায়। মাস্টের পাস্ট কি হবে তাহলে বলো? মাস্ট হ্যাভ, যেটা আমরা এই যে এখানে লিখছি, তাই না? তারপরে দেখো আই শুড ডু ইট, এটা দিয়ে তো ফিউচার বোঝাচ্ছে। এটার পাস্টটা কি হবে বলো? হ্যাঁ, আই শুড হ্যাভ ডান ইট, যে আমার এটা করা উচিত ছিল কিন্তু তুমি হয়তো বা করো নাই। এটা হচ্ছে পাস্ট। আমি ইয়েস্টারডে লিখতেছি এই জন্য যাতে তোমরা পরে খাতা খুললে বুঝো যে এটা পাস্ট। বুঝা গেছে বিষয়টা? আই মে ডু ইট, আমি সম্ভবত এটা করতে পারি, এটা ফিউচার। এটা পাস্ট কি হবে? আই মে হ্যাভ ডান ইট। আই মাইট ডু ইট, এটার পাস্ট কি হবে? আই মাইট হ্যাভ ডান ইট। একটা জিনিস খেয়াল করো, দেখো এরও পাস্ট আছে, এরও পাস্ট আছে, ওরও পাস্ট আছে, ওরও পাস্ট আছে, তাই না? উইলের পাস্ট নাই, কিন্তু এটা কি হয়ে যায়? ফিউচার। মানে ওর হচ্ছে মোডালস ইন পারফেক্টিভ আছে, কিন্তু এটা দিয়ে পাস্ট বোঝাবে না, ফিউচার বোঝাবে। কিন্তু এই সেন্টেন্সটা ভুল, এটার ব্যাখ্যাও একটু পরে দিচ্ছি। কিন্তু উডের পাস্ট কি হবে? এইটা।
কুডের পাস্ট কি হবে? কুড হ্যাভ। এখানে কোন মোডালটার মোডাল সিন পারফেক্টিভ কখনো হয় না বলো তো? উইলের তো হয়, উইল হ্যাভ, যদিও সেটা দিয়ে পাস্ট বোঝায় না, কিন্তু কোন মোডালটার? শ্যালেরও হয়, শ্যাল হ্যাভ, আসলে বল শ্যালই ইউজ করে না, শ্যাল ভাবটার উপরে। ক্যানের কোনো মোডাল সিন পারফেক্টিভ নাই। জীবনে শুনছো তোমরা আই ক্যান হ্যাভ ডান ইট? জীবনও শুনো নেই। একমাত্র মোডাল ক্যান, যার কোনো মোডাল সিন পারফেক্টিভ নাই, বাকি সবার মোডাল সিন পারফেক্টিভ আছে। এই ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো ইদানিং আসা শুরু করছে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে। দেখবে এরকম পরীক্ষা আসতে পারে, নিচের কোন মোডালের মোডাল সিন পারফেক্টিভ হয় না, তখন তোমরা কি অ্যান্সার দিবা? ক্যান। আচ্ছা, এবার এই সেন্টেন্সটা কেন ভুল এটার ব্যাখ্যাতে আমরা একটু যাচ্ছি। আই উইল ডু ইট মানে হচ্ছে আমি এটা করব, তাহলে আই উইল হ্যাভ ডান ইট এর বাংলা কি হবে? আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখি, বাই নেক্সট উইক, বাই নেক্সট উইক মানে কি বলো? হ্যাঁ, যে আগামী সপ্তাহের মধ্যে বা পরবর্তী সপ্তাহের মধ্যে। তখন তুমি যদি লেখো আই উইল ডু ইট তাহলে ভুল হবে। তখন তোমাকে কি দেয়া লাগবে? আই উইল হ্যাভ ডান ইট। এখন সেন্টেন্সটা কারেক্ট। অর্থাৎ আই উইল ডু ইট আর আই উইল হ্যাভ ডান ইটের ভেতরে ডিফারেন্স খুবই সামান্য। যদি কোনো ডেডলাইন দেওয়া থাকে এই সময়ের মধ্যে, তখন তুমি আর উইল ডু বলতে পারবা না, তখন তোমাকে কি বলা লাগবে? উইল হ্যাভ ডান। মনে থাকবে? ডেডলাইন না থাকলে উইল ডু, আর ডেডলাইন থাকলে কি দিবা? উইল হ্যাভ ডান। এই হচ্ছে উইল আর উইল হ্যাভের ভেতরে ডিফারেন্স। মনে থাকবে সবার? একমাত্র মোডাল সিন পারফেক্টিভ, যেটা দিয়ে কি বোঝাচ্ছে? ফিউচার বোঝাচ্ছে। এবার আরেক ধরনের মোডালস আছে, এগুলোকে আমরা বলি, হ্যাঁ ওই যে এখানে, হ্যাঁ এটা কেন ভুল সেন্টেন্সটা? কারণ হচ্ছে এখানে ওই যে ডেডলাইনটা দেয়া নাই, আমরা যখন এই ডেডলাইনটা দিয়ে দিছি তখন এই সেন্টেন্সটা কারেক্ট। এবার দেখো মোডালস ইন প্রোগ্রেসিভ। তোমরা প্রোগ্রেসিভ টেন্সের নাম শুনছো? এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে মানে কন্টিনিউয়াস টেন্সকে অনেক বইতে হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স বলে। মানে মোডালসকে তুমি যখন কন্টিনিউয়াস টেন্সের মতো করে লিখবো, এটাকে আমরা বলি হচ্ছে মোডালস ইন প্রোগ্রেসিভ। যেমন ধরো আমরা প্রায় বলি যে আই উইল বি প্লেয়িং ফুটবল, মানে কি বলো? ফুটবল খেলতে থাকবো, কি অদ্ভুত শোনায় না? ইংলিশে আবার খেলতে থাকবো কি, বাংলাতেই তো অদ্ভুত শোনাচ্ছে। আসলে এটা দিয়ে ভবিষ্যতের চলমান কোনো কিছু বোঝায় না, আমাদের দেশে এটাকে ফিউচার কন্টিনিউয়াস বলে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা দিয়ে ভবিষ্যতের চলমান কোনো কিছু বোঝায় না। তাহলে কি বোঝায়? আই উইল প্লে ফুটবল আর আই উইল বি প্লেয়িং ফুটবল, দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে বুঝবা। আই উইল প্লে ফুটবল মানে আমি আগামী, ধরো আমি যদি বলি যে আই উইল প্লে ফুটবল টুমোরো, এটার মানে হচ্ছে আমি আগামীকাল ফুটবল খেলবো, ব্যাস। কিন্তু তুমি যদি বলো আই উইল বি প্লেয়িং ফুটবল টুমোরো, এটার মানে হচ্ছে আমি আগামীকাল ফুটবল খেলবো, কাদের সাথে খেলবো, কোথায় খেলবো, সব কিছু ফিক্সড। তাহলে এটা মোর অর্গানাইজড সেন্টেন্স। বোঝা গেছে ডিফারেন্সটা? তুমি যদি সরাসরি বলো আই উইল ডু ইট মানে আমি এটা করব, আর আই উইল বি ডুইং ইট মানে হচ্ছে তুমি করবা এবং সব কিছু প্ল্যানও করে ফেলছ। ডিফারেন্সটা বুঝছো? তাহলে এটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে? অবশ্যই ফিউচার। প্রায় হচ্ছে এরকম, দেখো সেন্টেন্স যে হি মাস্ট বি স্লিপিং নাও, এটা দিয়ে কোন সময় বোঝায়? হ্যাঁ, এটা দিয়ে আবার প্রেজেন্ট বোঝাচ্ছে যে সে নিশ্চিত এখন ঘুমাচ্ছে। আমি তোমাদেরকে অত্যন্ত খ্যাতভাবে পড়াইতে পারতাম, মাস্ট বি থাকলে তারপরে ভার্ব থাকলে আইএনজি হয়, উইল বির পরে ভার্ব থাকলে আইএনজি হয়, সেন্টেন্সের মাঝে বাইয়ের পরে টাইম থাকলে কেমন এই হয় সেই হয়, এইভাবে পড়ার কোনো মানে। তুমি সেন্টেন্সটা বোঝো, তারপর তুমি নিজেই ইউজ করতে পারবা। এখন একটা জিনিস দেখো, যে ক্যান দিয়ে ফিউচার বোঝাচ্ছে, কুড দিয়েও ফিউচার বোঝায়, উইল দিয়ে ফিউচার বোঝায়, উড দিয়ে ফিউচার বোঝায়, মাস্ট শ্যাল দুইটা দিয়ে ফিউচার বোঝায়, শুড দিয়েও ফিউচার বোঝায়, মে দিয়ে ফিউচার বোঝায়, মাইট দিয়ে ফিউচার বোঝায়, তারপরে হচ্ছে মাস্ট তো আমরা দেখলামই, তারপরে এখানে হচ্ছে উইল হ্যাভ দিয়েও হচ্ছে ফিউচার বোঝাচ্ছে, তারপরে এই যে উইল বি দিয়ে ফিউচার বোঝাচ্ছে, এত কিছু দিয়ে ফিউচার বোঝায়। আর সেইখানে আমাদের দেশের বইগুলোতে বা বিভিন্ন টিচাররা হচ্ছে আমাদেরকে পড়ায় যে ফিউচার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস, ওরা তো বেস ফর্মও বলে না, V1 বলে দেয়, তাই না? V1 প্লাস এক্সটেনশন, এগুলো বলে। এটা কি আসলে ঠিক? এটা তো ফিউচারের একটা আংশিক একটা অংশ, তাই না? ফিউচার তো আরও বড়। এই জন্যই ইংলিশ গ্রামারে বলা হয়, যেহেতু আমরা কোনো নির্দিষ্ট স্ট্রাকচার পাচ্ছি না,
এই জন্য বলা হয় যে ইংলিশে ফিউচার টেন্স বলতে কিছু নাই, কিন্তু ফিউচার টাইম আছে, যেটাকে চাইলে আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারি। তার মধ্যে অন্যতম একটা মাধ্যম কি? মোডালস। তাহলে মোডালস বুঝছো সবাই? ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। মোডালসে আমাদের আরও কিছু বাড়তি ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো আমরা সামনের ক্লাসে পাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।